দেখ, তোদের সাথে যেরকম কথা বলেছিলাম ঠিক সেই কথা রাখার জন্যই তোদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানেতে আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারটাকে আরও একটু এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা যে টপিকটাকে নিয়ে তোদের সঙ্গে ডিসকাশন করার জন্য চলে এসেছি সেটা আসছে কি, দেখ, সুষমভাবে তড়িতাহিত গোলকের দরুন তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব। ওকে, তাহলে সুষমভাবে তড়িতাহিত গোলকের দরুন তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব, এই টপিকটাকে নিয়ে আমরা আজকের ক্লাসটাতে ডিসকাশনটাকে সীমাবদ্ধ রাখবার চেষ্টা করব। ওকে, তো যদি তাই বলি তাহলে এখান থেকে কী কী জিনিস দেখছি, কীরকমভাবে দেখছি দেখ। আচ্ছা, এর ইংরাজিটা দেখ তো কী বলে দিয়েছে। এর ইংরাজিটা বলেছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিউ টু ইউনিফর্মলি চার্জড স্ফিয়ার। ওকে, তাহলে এই টপিকটাকে নিয়ে আমি ডিসকাশন করছি। কোথায় দেখ, পরের পাতা, তারপরে তো এখানটাতে কী কী আছে আমি সেটাকে তোদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো চল, ইলেকট্রিক ফিল্ড মানে আমি সেটাকে কোন অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করছি দেখ, ই দিয়ে। তাহলে আমাদের বলছে কি দেখ তো, ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, এবং কার কথা বলছি দেখ, এবং পোটেন্সিয়াল অর্থাৎ ভি। ওকে, তাহলে কিসের কথা আসছে দেখ, ইলেকট্রিক ফিল্ড এবং পোটেন্সিয়াল। কার জন্যে না, সেটা হচ্ছে কি দেখ তো, ডিউ টু ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার। uniformly charged sphere. Okay, তো সেটাকে শিখতে গেলে কীরকম ভাবে শিখছি দেখ। প্রথমেতে আমরা ধরে নিচ্ছি এটা আছে কি একটা মেটালিক স্ফিয়ার। মেটালিক স্ফিয়ার মানে কি, ধাতু দিয়ে তৈরি স্ফিয়ার। আমরা ধাতু দিয়ে তৈরি স্ফিয়ারটাকে কেন নিচ্ছি না, তার কারণ হচ্ছে ধাতু দিয়ে তৈরি স্ফিয়ারের ক্ষেত্রে সমস্ত চার্জ তার সারফেসেতে রিসাইড করে। ওকে, তাহলে আমি এখান থেকে ধরছি কি মেটালিক স্ফিয়ার। তাহলে মেটালিক স্ফিয়ার হলে আমাদের এখান থেকে কনসেপ্ট কি বলছে, অল চার্জ কোথায় থাকবে না, উইল রিসাইড। তাহলে সমস্ত চার্জ থাকবে কোথায় না, অ্যাট দ্য সারফেস। কার না, অফ দ্য কন্ডাক্টর বা অফ দ্য স্ফিয়ার। তাহলে ওই যে স্ফিয়ারটা ছিল সেই স্ফিয়ারটার পুরো চার্জটাই কোথায় থাকবে না, তার সারফেসেতে রিসাইড করবে। এবারেতে আমি কি করব না, তার ইলেকট্রিক ফিল্ডকে বের করব এবং পোটেন্সিয়ালকে বের করব। তো ঠিক আছে, চল তাহলে আমরা এখান থেকে যে স্ফিয়ারটাকে নিয়ে আলোচনা করব বলে বলছিলাম সেই স্ফিয়ারটাকে একবার এখানটা থেকে ড্র করে নিলাম। ওকে, ধরে নিন এই যে স্ফিয়ারটা আছে সেই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে কতখানি, ক্যাপিটাল আর। ওকে, আর ধরে নে এই স্ফিয়ারটাতে চার্জ কতখানি আছে, আর ধরে নে হচ্ছে ক্যাপিটাল কি। আমি প্রথমেতে ইলেকট্রিক ফিল্ডটাকেই দেখে নিই। কোথায় না, এখানেতে এমন একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করছি যে পয়েন্টটা হচ্ছে কি না, অ্যাট এ পয়েন্ট পি, যে পয়েন্টটা হচ্ছে কি, which is smaller distance away, কোথা থেকে না, from the center of sphere, from center of sphere। তাহলে যে পয়েন্টটার কথা বলছি সেটাকে বলছে কি, স্মলার ডিস্টেন্স দূরে আছে কোথা থেকে না, ফ্রম দ্য সেন্টার অফ স্ফিয়ার। এবারেতে প্রশ্ন আসছে সেই স্মলার ডিস্টেন্স দূরে সেটা কোথায় হতে পারে। হতে পারে সেটা এই পয়েন্টটাতে, হতে পারে সেটা স্ফিয়ারের সারফেসের ওপরে, হতে পারে সেটা হচ্ছে বাইরে। তাহলে সেটা স্ফিয়ারের ভিতরে হতে পারে, বাইরে হতে পারে, আবার স্ফিয়ারের সারফেসের ওপরে হতে পারে। মানে এখান থেকে আরটা কি হতে পারে, আর এর ভ্যালুর ওপর নির্ভর করে হতে পারে কি একটা ঘটনা হতে পারে কি দেখ, ইনসাইড দ্য স্ফিয়ার। ওকে, একটা ঘটনা হতে পারে কি দেখ তো না, আউটসাইড দ্য স্ফিয়ার। ওকে, আরও একটা ঘটনা হতে পারে কি দেখ তো, ওভার দ্য সারফেস অফ স্ফিয়ার। তাহলে স্ফিয়ারের সারফেসের ওপরে, স্ফিয়ারের সারফেসের বাইরে, আর স্ফিয়ারের সারফেসের ভিতরে।
তো তাহলে দেখ এইটার ক্ষেত্রে আমাদের কি আসবে, নিশ্চয়ই এই যে দূরত্বটা সেটা রেডিয়াসের থেকে কম আসবে। এখানে বলছি কি আউটসাইড দ্য স্ফিয়ার, মানে কি আসবে, এখানে নিশ্চয়ই দূরত্বটা কি আসবে, রেডিয়াসের থেকে বাইরে হবে। তাহলে এখানটা থেকে আমরা বলবো কি দেখ স্মল আর উইল বি গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। আর এই যে যদি আমাদের সেটা সারফেসের উপরে থাকে তাহলে সেখানেতে ঘটনাটা কি ঘটবে, নিশ্চয়ই বুঝতে পারছি সেখানেতে ঘটনাটা ঘটবে হচ্ছে সেটা সারফেসের উপরে থাকবে। তাহলে আমরা সেখানটাকে লিখছি কীরকম ভাবে, দেখ স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। বোঝা গেল? তাহলে যদি এই তিনটে ঘটনার কথা দেখে নিই কীরকমভাবে কোনটাকে দেখবো একটুখানি আলোচনা করা যাক। দেখ তাহলে সেখান থেকে আমি কি বলছি, দেখ প্রথমেতে আমি ধরে নেব কি না স্ফিয়ারটার বাইরে, মানে আমি যেখান থেকে পরের পাতাতে তোদেরকে নিয়ে গিয়ে ডিসকাশন করব। দেখ এটা বের করছি কোথায়, দেখ কাকে বের করছি, দেখ ইলেকট্রিক ফিল্ড কোথায়, অ্যাট এ পয়েন্ট, সেটা আসছে কোথায় না স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এবার দেখ ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা কি শিখেছি না পয়েন্ট চার্জের ফর্মুলা শিখেছি। সেই পয়েন্ট চার্জটাকে আমরা এখানটা থেকে ধরেছিলাম কিনা একটা ছোট্ট পয়েন্টে থাকে। আমাদের এখানেতেও আলোচনা করতে গেলে ধরতে হবে কি এই যে স্ফিয়ারটা আছে তার সমস্ত চার্জ তার সেন্টারেতে কেন্দ্রীভূত আছে এবং সেখান থেকে স্মলার ডিস্টেন্স দূরে অর্থাৎ এরকম কোনো পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডকে বের করছি। ওকে, তাহলে এখানেতে এই জিনিসটাকে করতে গেলে আমাদের ধরতে হবে কি অ্যাজাম্পশন যেটা থাকবে সেটা আসছে কি লেট, মানে ধরে নিতে হবে কি অল চার্জ অফ দ্য স্ফিয়ার, all charge of the sphere is concentrated, মানে কি কেন্দ্রীভূত আছে, all charge of the sphere is concentrated কোথায় না at the center। হলো, এবং সমস্ত চার্জকে সেন্টারেতে কনসেন্ট্রেটেড আছে ধরে নিয়ে যে ক্যালকুলেশনটা করতে হয় এটাকেই আমাদের বলা হয় কি নিউটনস সেল থিওরেম। ওকে, এটাকেই আমাদের এই যে কনসেপ্ট যেটাকে ধরে নিয়ে করতে হয় সেটাই আসছে কি দেখতো, নিট ওয়ান লিখে ফেলছি, ছি, তাহলে এটা চলে আসছে কি দেখতো নিউটন সেল থিওরেম। এই সেল থিওরেম বলেছে কি সমস্ত চার্জ এবং সমস্ত মাস ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারের আমরা তার সেন্টারেতে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারি। ওকে, তাহলে আমাদের সেন্টার থেকে ওই পয়েন্টটার দূরত্ব কত স্মলার। এবারে তো আমরা ফর্মুলা কি শিখেছি, দেখ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা শিখেছিলাম কতখানি, দেখ ইউনিফর্ম চার্জের জন্য কে কিউ বাই আমরা শিখেছিলাম কি এক্স স্কোয়ার। এখানটাতে তাহলে দূরত্বটার সময় কি বসিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টু স্মলার, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা সেটার ভ্যালুটা পেয়ে যাব কতখানি, দেখ কে কিউ বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখানটাতে আমরা দেখে নিলাম কি যদি পয়েন্টটা তার সারফেসের বাইরে হয় তখন দেখে নিলাম কি দেখতো এই যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা আসছে কি দেখ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। ওকে, এবারেতে যদি আমাদের বলি কি এটা হচ্ছে সারফেসেতে, অর্থাৎ আমি এখানটা থেকে বলি কি দেখতো ইফ it is over the surface okay over the surface হলে সবসময়তে জানবি সেখানটা থেকে এই স্মল আর এর জায়গায় তোকে বসাতে হবে কত ক্যাপিটাল আর, অর্থাৎ সেক্ষেত্রে তোদের যে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা সেটা আসতো কত কে কিউ বাই এই যে ছিল স্মল আর স্কোয়ার, তার বদলে এটা চলে আসতো কি ক্যাপিটাল আর স্কোয়ার। দেখ স্ফিয়ারের ক্ষেত্রে কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, তাহলে আমরা বলবো কি স্ফিয়ারের সারফেসেতে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে কি কনস্ট্যান্ট। কিন্তু এবারেতেই গল্প আসছে যদি এটা ডিস্টেন্সটা স্ফিয়ারের ভেতরে হয়, অর্থাৎ ইফ স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর। ওকে, তো সেই ঘটনার সময় আমাদেরকে কীরকমভাবে দেখতে হবে সেটা আমরা আলোচনা করব কোথায়, ঠিক এর পরের কথা। তো এর পরের পাতায় যদি আলোচনা করি আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি, দেখ সেটা হচ্ছে দেখ এরকম এই তো স্ফিয়ার আছে,
তাই না? আমরা বললাম কি যে এখানেতে ঘটনাটা হচ্ছে কি স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর। একবার তোরা ভেবে দেখ, সমস্ত চার্জটা তার কোথায় আছে, ধরেন এটা পজিটিভলি চার্জ আছে, সমস্ত চার্জটা কোথায় আছে, তার সারফেসেতে রিসাইড করছে, তাই না? এখন আমি ইলেকট্রিক ফিল্ড বের করছি কোথায়, এই পয়েন্টটাতে, এই স্মল আর ডিস্টেন্স ধরে পয়েন্ট হচ্ছে পি। তাহলে দেখ যেখানটাতে ইলেকট্রিক ফিল্ড বের করছি সমস্ত চার্জটাই তো বাইরের দিকে আছে, তাহলে সমস্ত চার্জ বাইরের দিকে যদি থাকে ভিতরেতে ইলেকট্রিক ফিল্ড আসবে কোথা থেকে? ভিতরেতে তো কোনো চার্জই নেই, তাহলে ভিতরেতে যদি কোনো চার্জ না থাকে ভিতরেতে ইলেকট্রিক ফিল্ড আসার কোনো সওয়ালই নেই। আর ভিতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না বলেই আমরা আরও একটা ঘটনা শিখিয়েছিলাম, দেখ তো ইলেকট্রিক ফিল্ড লাইন কিন্তু মেটালিক কন্ডাক্টরের ভিতর দিয়ে পাস করে না, তোদের শিখিয়েছিলাম এই কথা। তোদের তার জন্য আমি তোদেরকে এটাও করে শিখিয়েছিলাম, দেখ যদি এইখান থেকে মেটালিক কন্ডাক্টর থাকে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন রেডিয়ালি আউটওয়ার্ড বেরোয়, এখান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড বেরোয়, কিন্তু ভেতরটাতে ফাঁকা থাকে। কিন্তু তোদের এটাও শিখিয়েছিলাম যদি কোনো একটা ছায়া প্রকাশনের বইয়ে কোয়েশ্চেন ছিল, দেখ এখান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড বেরিয়েছে, ভেতর দিয়েও সে এরকমভাবে পাস করে কি এখান থেকে এরকম বেরিয়েছে, ছবি দেওয়া থাকতো, সেই ছবি কিন্তু রং হতো। তার কারণ কি, ভিতরেতে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, ইলেকট্রিক ফিল্ড নাই, অর্থাৎ সেখানেতে ইলেকট্রিক ফিল্ড নাই বলে ইলেকট্রিক ফিল্ড লাইন থাকতো না। তাই ভিতরের কোনো পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ডের কথা বলে তাহলে আমাকে সেখান থেকে দেখাতে হবে কি যে মেটালিক কন্ডাক্টরের জন্য ভিতরের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কত চলে আসবে না, সেটা চলে আসবে হচ্ছে 0। ওকে, তাহলে যদি পয়েন্টটা ইনসাইড হয় সেখানটাতে আমরা দেখে নিলাম কি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0। কেন না, নো চার্জ ইজ প্রেজেন্ট বা অল চার্জ প্রেজেন্ট অ্যাট ইটস সারফেস। ওকে, তাহলে আমাদের এখান থেকে কনক্লুশনে কি লিখে রাখবো, অ্যাজ অল চার্জ কোথায় প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট অ্যাট ইটস সারফেস। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদেরকে তাহলে প্রত্যেককে শিখে রাখতে হচ্ছে। গেল পয়েন্টটুকু। এরপরেতে আমরা আলোচনা করবো কাকে, এটা তো চলে গেল ফিল্ড, তাহলে এই প্রত্যেকটা জায়গাতে আমরা কাকে নিয়ে আলোচনা করব, পোটেনশিয়ালকে নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এবারে আমাদের আলোচনার বিষয় চলে যাবে কোথায়, দেখ তো পোটেনশিয়াল। কাকে নিয়ে পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিউ টু চার্জড। ওকে, কি ধরনের না, মেটালিক স্ফিয়ার। তো এটা করার জন্য আমাদের আবার যার সাহায্য নিতে হবে সেটা হচ্ছে কি পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের রিলেশন। পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের রিলেশন তোদেরকে কি শেখানো হয়েছিল, দেখ তোরা সেখান থেকে শিখেছিলিস যে ই ইকুয়াল টু, তোরা শিখেছিলিস কত, দেখ তো মাইনাস অফ ডিভি বাই ডিআর। ওকে, মাইনাস টার্মটাকে জাস্ট ওই ক্যালকুলেশনের সুবিধার্থে, অন্য কোনো কিছু কাজ ছিল না। তো ঠিক আছে, তুই মাইনাসটাকে রাখলেও কোনো অসুবিধা নেই। তো আমাদের যদি ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর হয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারতাম, ডিভি ইকুয়াল টু পেতাম কত, মাইনাস ই ইন্টু ডিআর। মানে যদি আমাকে ভি বের করতে বলতো, আমার সিম্পল কথা আসতো কি, মাইনাস সামনে দিয়ে ইন্টিগ্রেশন অফ আমাকে লিখতে হতো কত, ই ইন্টু ডিআর। তাহলে এই কনসেপ্টটাই তোর এখানটাতে আমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আমি কি পেয়ে যাব, পোটেনশিয়ালের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কোথায় কোথায় দেখছি, দেখ 1 নম্বর কথা ঠিক আগেরটারই মতন, প্রথমে দেখে নি কোথায়, স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। তাহলে সেখান থেকে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আছে, দেখ কে কিউ বাই স্মল আর স্কোয়ার। তাহলে সেটার জন্য আমাদের দেখ ওই যে ভি আছে, ভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই এর জায়গায় কত বসাবো, ই এর জায়গায় দেখ আমরা আলোচনা করলাম কত পেয়েছি, দেখ কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি আমি সেই কথাটাকে বসিয়ে দিই কত পেয়ে যাব, দেখ তো সেটাকে বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে দেখ কে কিউ বাই স্মল আর স্কোয়ার ইন্টু ডিআর, তাই তো। তাহলে সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত পেয়ে যাবো, দেখ তো মাইনাস কে কিউ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ভিতরটাতে কত আছে দেখ না, ডিআর বাই আর স্কোয়ার, তাই তো। তাহলে ডিআর বাই আর স্কোয়ার করলে আমাদের ইন্টিগ্রেশন করলে কত চলে আসবে, ভ্যালুটা চলে আসবে কত, মাইনাস অফ 1 বাই আর। মানে সেখান থেকে আমাদের জন্য ভ্যালুটা যেটা পেয়ে যাবো সেটা আসছে কত, দেখ কে কিউ বাই স্মল আর। ওকে, তাহলে এটা যদি আমরা পেয়ে যাই কে কিউ বাই স্মল আর, কার জন্য পেয়ে গেলাম বল, সেটা আসছে অ্যাট দ্য পয়েন্ট হুইচ ইজ আউটসাইড দ্য সারফেস, অর্থাৎ আমাদের ওই যে পরিবাহীটা আছে তার ঠিক বাইরে আছে।
এবারে যদি পয়েন্টটা পরিবাহী সারফেসে থাকতো, সেখানটা থেকে আমাদের মাথায় রাখতে হতো কি, দেখতো দুইয়েরটার ক্ষেত্রে আমাদের কি আসতো, হোয়েন স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, সেখান থেকে আমরা পেতাম কি স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দিতাম, তাহলে সেখান থেকে পেয়ে যেতাম কত, দেখ কে কিউ বাই ক্যাপিটাল আর। এবার যে দেখ 3 মানে কি বলছি, দেখ স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর। সেখান থেকে আমি বলেছি কি, দেখ সেখানে তো ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে আমাদের সেখান থেকে কি করতে হবে, ইলেকট্রিক ফিল্ড নেই মানে তার মানে সেখান থেকে পোটেনশিয়ালের ভ্যালু বের করতে হবে। এবার দেখ ইলেকট্রিক ফিল্ড নেই, না থাকলে কি পোটেনশিয়াল থাকতে পারে না? ইন্টিগ্রেশন কি বলছে, সেখানেতে ইন্টিগ্রেশন বলছে তোর এরকম কথা, দেখ ই ইকুয়াল টু কি পেয়েছিস তোরা, ডিভি বাই ডি আর। ই এর ভ্যালু 0 মানে কি ভি এর ভ্যালু 0 হতে হবে না, দেখ ভি যদি কনস্ট্যান্ট হয় সেখানেতেও আমাদের ই এর ভ্যালু 0 হতে পারে। তাই এই কনসেপ্টের কথা মাথায় রেখে আমরা যেটা বলে দেব, ভিতরেতে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকে। কার সাথে কনস্ট্যান্ট থাকে না, সারফেসেতে যে আমাদের পোটেনশিয়ালটা থাকে সেই পোটেনশিয়ালটাই ভেতরেতে আমাদের রয়ে যায়। তাই আমরা এখান থেকে বলবো কি, ভিতরে পোটেনশিয়ালটা সারফেসে পোটেনশিয়ালের সাথে সমান হয়, অর্থাৎ সেটাকে আমরা বলবো কি, দেখ কে কিউ বাই ক্যাপিটাল আর। ওকে, তাহলে সারফেসের বাইরে কে কিউ বাই স্মল আর, মানে তোরা এখান থেকে বলতে পারছিস কি, এখানটা থেকে ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই স্মল আর। এটাতে তোরা দেখতে পাচ্ছিস কি, দেখ এখানে থেকে ক্যাপিটাল আর কে কিউ কনস্ট্যান্ট, তাহলে তোরা বলছিস কি এখানেতে পোটেনশিয়ালটা আসছে কি কনস্ট্যান্ট। এখানটাতে তোরা দেখছিস কি, দেখ এটাও সারফেসের সাথে সেম, মানে এটাতেও তোরা বলছিস কি পোটেনশিয়াল অ্যাট সারফেস সেটাই হচ্ছে কি ইনসাইডে পোটেনশিয়ালের সমান। ওকে, তাহলে এই কয়েকটা পাতা লিখিয়ে দিলাম। তোদেরকে আমি একবার এই টেমপ্লেটটাকে একটুখানি চেঞ্জ করে দেবো, তোরা ফটাফট এটাকে একবার পড়ে দেখে নিবি, স্ক্রিনশট নিয়ে নিবি, তারপরে আমি পরের কথায় যাব। ওকে, ঝটপট এটাকে কমপ্লিট কর, আমি সরে যাচ্ছি, তোরা স্ক্রিনশট নিয়ে নে। পরের পাতায় চল। ঝটপট এটাকে স্ক্রিনশট নিয়ে নে। রাইট, তারপরের পাতায় চল। কমপ্লিট করে ফেল। গেল। এবারেতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, দেখ তোর নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য কি কি ঘটনা ঘটে। ওকে, সেটাকে আমরা একটুখানি এবার ডিসকাশন করে দেখে নেব। তাহলে আগের পাতাটাতেই চল। তাহলে দেখ ওটা চলে গেল কি কন্ডাক্টিং স্ফিয়ার বা মেটালিক স্ফিয়ারের জন্য, মানে পরিবাহী কোনো জিনিস হলে সেখানটাতে আমরা শিখেছি কি পুরো চার্জটা তার সারফেসে থাকে, কিন্তু নন কন্ডাক্টিং বা অপরিবাহী হলে কি হয়, ভিতরের প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু চার্জটা তার স্টোর থাকে। তাহলে যেহেতু প্রত্যেকটা পয়েন্টে চার্জ স্টোর থাকে, ভিতরের কোনো পয়েন্টে আমাকে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় তখন কিন্তু আমরা শূন্য বলে দিতে পারবো না, সেখানটাতে কিন্তু তার একটা ভ্যালু থাকবে। তো তার যে ভ্যালুটা থাকবে সেটাকে কীরকমভাবে দেখব সেটার কথায় আমরা চলে আসব। ওকে, তাহলে দেখে নিচ্ছি কীরকম কথায়। দেখ তাহলে টপিকের নাম কি হয়ে যাবে না, অপরিবাহী কোনো বস্তুর জন্য তড়িৎ ক্ষেত্রের মান, অপরিবাহী আহিত গোলকের জন্য তড়িৎ ক্ষেত্রের মান, সেই কথাটাকে আমরা এখন ডিসকাশন করে দেখে নেব। ওকে, তাহলে আমাদের এখান থেকে লিখে নেই, কি লিখছি দেখ, ইলেকট্রিক ফিল্ড কার জন্যে, অপরিবাহী বস্তুর জন্য। তাহলে আমরা বলবো কি ফর নন কন্ডাক্টিং, অপরিবাহী মানে নন কন্ডাক্টিং, তো ইলেকট্রিক ফিল্ড ফর নন কন্ডাক্টিং চার্জড স্ফিয়ার। ওকে, এখানটা থেকেও আমাদের ওই কনসেপ্টটাকে কীরকমভাবে ডেভেলপ করেছি দেখ। বেসিক কথা শুরুতে তোরা ধরে নিবি কীরকমভাবে আসে। দেখ এই তোর স্ফিয়ার নন কন্ডাক্টিং মানে প্রত্যেকটা জায়গাতেই চার্জ আছে,
মানে প্রত্যেকটা পয়েন্টেই আমাদের এরকমভাবে চার্জ আছে। খালি একটা কথা আমরা এখানটা থেকে যেটা অ্যাসাম্পশন ধরে নেব সেটা হচ্ছে কি এটা ইউনিফর্মলি চার্জড। ওকে, তাহলে আমি এখানটা থেকে এটাকে ধরে রাখছি কি এখান থেকে অ্যাসাম্পশন যেটা নিয়ে কাজ করছে, লেট দিস ইজ ইউনিফর্মলি চার্জড, মানে প্রত্যেকটা জায়গাতেই তার চার্জটা আছে, ইউনিফর্মলি চার্জড। গেল। এবারেতে এখানে তো আমাদের প্রথমেতে বের করে নেব কাকে, ইলেকট্রিক ফিল্ডকে বের করে নেব। তো এখানে তো সেই তিনটে পয়েন্ট, একটা আসছে কি দেখতো যে তোর স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। ওকে, তাহলে যদি তোদের এরকম হয় স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, তো ওখানে সেখান থেকে নিউটনের সেল থিওরেম অ্যাপ্লাই করে আমরা বলবো কি সমস্ত চার্জ এখানটাতে কেন্দ্রীভূত আছে, তাই বাইরের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কতখানি আসবে না পয়েন্ট চার্জের মতো, তাই আমরা বলবো কি না এখানটাতে চলে আসবে সিম্পল কথা, চলে আসবে হচ্ছে কি দেখ ই ইকুয়াল টু কে কিউ বাই স্মল আর স্কোয়ার। ওকে, মানে এখানটা থেকেও আমরা বলতে পারবো কি এই পয়েন্টে আমাদের আসবে কি দেখতো ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। যদি এরকম হয় স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, মানে আমাদের সারফেসেতে সেটার ক্ষেত্রে আমাদের ওই একই ফর্মুলা আগেরটা যেটা ছিল কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, যেটার ভ্যালুটা তোরা বুঝতে পারছিস কিউ কনস্ট্যান্ট, কিউও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, তাহলে সেটার ভ্যালু তোরা শিখে নিবি কি না সেটা অবশ্যই কনস্ট্যান্ট আসছে। এবারেতে যেটার জন্য ঘটনাটা বদলে যাবে সেটা আসছে কি ইনার কোনো পয়েন্টের জন্য। ওকে, যেটা কি আমি তোদেরকে আলাদাভাবে একটু শেখাবো। দেখ পয়েন্ট, ইনার পয়েন্ট ধরে নে পয়েন্টটা কোথায় আছে এই জায়গাটাতে। ওকে, যেটা হচ্ছে কি তো স্মলার ডিস্টেন্স দূরে। ওকে, তাহলে আমি এবারে তো আলোচনা করছি কাকে নিয়ে, দেখ ফর স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর। ওকে, মানে পয়েন্টটা হচ্ছে কোথায় না তোর ইনসাইড দ্য সারফেস। রাইট, ইনসাইড দ্য সারফেস হলো। ইনসাইড দ্য সারফেসেতে কী কী ঘটনা নেব দেখ। প্রথমেতে আমরা এখানটা থেকে দেখবো কি দেখ একটা হাইপোথেটিক্যাল স্ফিয়ার ধরে নেব। দেখ বাইরের দিকে স্ফিয়ারটার জন্য এই পয়েন্টটা ভিতরেতে, তাহলে বাইরের দিকে স্ফিয়ারটার জন্য এখানেতে কোনো ফিল্ড থাকবে না, কেননা কোনো প্যাটার্ন যার ক্ষেত্রে এই বাইরের দিকের এই যে পোর্শনটা তার জন্য চার্জটা ভেতরেতে এফেক্ট দিতে পারবে না। তার কারণ কি এটা হচ্ছে কি তোর হলো স্ফিয়ারের কনসেপ্টের মতন চলে যাবে বা কন্ডাক্টিং স্ফিয়ারের কনসেপ্টের মতন চলে যাবে। এবারেতে আমি কি বলছি দেখ এই পয়েন্টটাতে ফিল্ড দেখতে গেলে আমাকে কি করতে হবে, আমাদের পুরো এই পোর্শনটাতে কতটা চার্জ আছে সেটাকে নিয়ে বদার হতে হবে, তাই না? তো সেটাকে নিয়ে বদার হতে গেলে আমি বলবো কি ওই ছোট্ট পোর্শনেতে চার্জ আছে মনে করা হচ্ছে কত স্মল কিউ, সেটা আমরা বলতে পারবো কীরকমভাবে চার্জ ডেন্সিটি ইন্টু ছোটো পোর্শনটার ভলিউম, তাই তো? চার্জ ডেন্সিটি মানে কীরকমভাবে আমরা শিখেছি দেখ টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল ভলিউম, কেননা পুরো চার্জটা কোথায় জুড়ে আছে পুরো ভলিউমটাতে, স্ফিয়ারের ভলিউম কত হয় 4/3πr³ ইন্টু ছোটো পোর্শনটার ভলিউম, ছোটো পোর্শনটার ভলিউম কত আছে দেখ সবাই জানি 4/3π ছোটো হাতের r³। তাহলে এখান থেকে 4/3π কেটে গেলে আমরা এখান থেকে কত লিখতে পারছি কিউ ইন্টু স্মল r³ ডিভাইডেড বাই ক্যাপিটাল r³। ওকে, তাহলে এই পোর্শনটার জন্য আমাকে করতে হবে কি ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তো এটার জন্য তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমাদের কত আসছে দেখ, এটার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আসছে সিম্পল কথা স্মল ই ইকুয়াল টু আমরা কত শিখেছি দেখ কে এখান থেকে চার্জ কত স্মল কিউ ডিভাইডেড বাই আমাদের তাহলে ফর্মুলা কত চলে আসবে r², কারণ এটাই ছিল কি আমাদের সারফেসেতে ফর্মুলা। তো এবারেতে এখান থেকে তোরা যদি বসাস কাকে কাকে দেখতো কে বাই স্মল r² এখানটাতে থাক, স্মল কিউ এর ভ্যালুটাকে তোরা লিখে দে কত আসছে দেখ ক্যাপিটাল কিউব ইন্টু স্মল আর এর কিউব ডিভাইডেড বাই কত আছে আর এর কিউব। তাহলে স্মল r² দিয়ে এটাকে কাটলে কত পড়ে থাকছে স্মল আর পড়ে থাকছে, মানে তোরা এখান থেকে যেটা লিখে দিতে পারবি সেটা আসছে কত দেখ না কে কিউ স্মল আর ডিভাইডেড বাই r³। ওকে, তাহলে এখান থেকে আমি যেটা পেয়ে যাচ্ছি সেটা আসছে কি দেখ না ইনসাইড কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেটা হয়ে যাবে কি প্রপোর্শনাল টু স্মল আর। ওকে, তাহলে দেখ আউটসাইড পয়েন্টে তোরা দেখে নিলি কি ই ইজ প্রপোর্শনাল টু 1/r², সারফেসেতে তোরা দেখে নিলি কি সেটা আসছে কিনা দেখ কনস্ট্যান্ট, তোরা দেখে নিলি ভিতরের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আসছে কি প্রপোর্শনাল টু আর। ওকে, তাই যদি তোরা এটাকে কখনো গ্রাফ ড্র করিস, কার গ্রাফ
না ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্ট্যান্স গ্রাফ ড্র করিস। ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্ট্যান্স যদি তোরা গ্রাফ ড্র করিস সেখানটা থেকে তোরা কীরকম ঘটনাটাকে শিখতে পারবি। দেখ কীরকম কথা শেখাচ্ছি দেখ তো, দেখ এখানটাতেই ছোট করে হয়ে যাক। দেখ এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড, এদিক বরাবর ডিস্টেন্স। ওকে, যতক্ষণ না সারফেসে পৌঁছাচ্ছিস গ্রাফ হচ্ছে প্রপোর্শনাল, মানে কি স্ট্রেট লাইন। যখন সারফেসেতে পৌঁছে গেলি তার ভ্যালুটা ফিক্সড হয়ে গেছে, তার ভ্যালুটা ফিক্সড হয়ে কত এসছে দেখ কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তারপরে তো আবার কী আসছে প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, মানে এদিকটাতে গ্রাফটা কীরকম আসবে এরকম হাইপারবোলিক হয়ে নিচের দিকে নেমে পড়বে। ওকে, তাহলে এটা হয়ে গেল কি দেখ ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্ট্যান্স গ্রাফ। ডিস্ট্যান্সটা কোথা থেকে নেওয়া হয়েছে না ডিস্ট্যান্স ফ্রম সেন্টার। এটা কার ক্ষেত্রে দেখলাম না নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে। ওকে, তাহলে এখানটাতে যে জিনিসটা দেখলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসটাকে তোদের শিখিয়ে দিলাম। তোদের আমি স্ক্রিনটাকে আবার একবার এরকম পুরোপুরি ব্ল্যাক করছি, সেটাকে তোরা কমপ্লিটলি একবার দেখে নে। দেখে নেওয়ার পরেতে আমরা আগের টপিকেতে চলব। ওকে, ঝটপট কমপ্লিট করে নে। হ্যালো, তাহলে দেখ এখানেতে এই যে টপিকটা ছিল সেই টপিকটার মধ্যে এই জিনিসগুলোই ছিল, যেটাকে আমি প্রত্যেকটা পয়েন্টকে তোদের আলোচনা করে দিলাম। তোরা সেটাকে দেখে নি। দেখ কী ছিল, সুষমভাবে তড়িতায়িত গোলকের দরুন তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব। এতটা ডিটেলসে তোদের সাথে ডিসকাশন করে দিলাম। আশা করবো এখানটা থেকে কোনো জিনিসেতে তোদের আটকাবে না। ওকে, দেখ পরিবাহী গোলক হলে কি হয়, অপরিবাহী গোলক হলে কি হয়, দেখ তার গ্রাফ দুটোকেও তোরা একটুখানি দেখে নিবি। এটাতে কি আছে দেখ তো, পরিবাহী গোলকের জন্য পোটেনশিয়াল ভার্সেস ফিল্ডের গ্রাফটা কি দেওয়া আছে দেখ। আমরা তো তোদের সাথে আলোচনা করলাম পরিবাহী গোলকের জন্য জাস্ট 3টে ফর্মুলার কথা। দেখ পরিবাহী গোলকের জন্য কি কি ফর্মুলা দেখলে তোদের এই গ্রাফটা রেডি হয়ে যাবে। দেখ পরিবাহী গোলক মানে আমরা সেটাকে বলছিলাম কি দেখ তো কন্ডাক্টিং স্ফিয়ার। ওকে, পরিবাহী গোলক মানে আমি বলছি কি দেখ কন্ডাক্টিং স্ফিয়ার। কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য আমি কি কি ফর্মুলাগুলো দেখলাম দেখ, 3টে জায়গাতে ফর্মুলা দেখেছি। 1 নম্বর ফর্মুলা দেখেছি কার জন্য, প্রথমেতে দেখ ধরে নে ই এর জন্য। ই এর জন্য ভ্যালু কত ছিল যখন স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, দেখবি ফর্মুলাটাতে সেটা ছিল কি ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। যখন স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর সেটাতে তোদের শিখিয়েছি কি দেখবি ই ইজ কনস্ট্যান্ট। আর ভিতরের কোনো পয়েন্টে দেখবি যে সেখানে আছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, অর্থাৎ স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর হলে দেখানো আছে কি দেখ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0। তাহলে এই যদি 3টে কথা তোদের মনে থাকে এখানটা থেকে তোদের কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখ ই এর ভ্যালু কত দেওয়া আছে 0, কখন না যখন তোর স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর। দেখ এই পয়েন্টটা আছে কি তোর স্মল আর, এখান থেকে বলা আছে কি দেখ স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, অর্থাৎ সারফেসের ভিতরেতে, অর্থাৎ স্ফিয়ারটার ভিতরে। তাহলে সেখান থেকে কি আছে ইলেকট্রিক ফিল্ড 0। সারফেসের পরে কি আছে দেখ ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই এক্স স্কোয়ার লেখা আছে। আমরা সেটাকে দেখিয়েছি কীরকমভাবে ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার বলে দেখিয়েছি। মানে এখান থেকে প্যাটার্নটা তোর এরকম দেখতে পাচ্ছিস। এটার ক্ষেত্রে কি আছে দেখ তো, ভি এর ক্ষেত্রে কথাটা কি আছে, ভি এর ক্ষেত্রে কথাটা তোদেরকে আমি শিখিয়েছি বা আলোচনা করেছি। সেখান থেকে দেখ ভি এর ক্ষেত্রে 3টে পয়েন্ট কি কি দেখ স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। ফর্মুলা খাতা খুলে দেখবি সেখানটাতে, মানে পাতা খুলে দেখবি, ভিডিও রিক্যাপ করে দেখবি, লেখা আছে কতখানি দেখ ভি ইকুয়াল টু কে কিউ বাই স্মল আর। মানে সেখান থেকে আমরা শিখেছি কি ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর। অ্যাট সারফেস আমাদের সেটাও কি শিখিয়েছি আসছে কত কনস্ট্যান্ট, এবং তার ভ্যালু কত শিখিয়েছি কে কিউ বাই ক্যাপিটাল আর। ওকে, এবং যখন ভিতরেতে হয় তখন তার ক্ষেত্রেও কি শিখিয়েছি ভি এর ভ্যালু শিখিয়েছি কত হয় কনস্ট্যান্ট, অর্থাৎ সেটা আছে কত কে কিউ বাই ক্যাপিটাল আর। তাহলে সেই কথাগুলোকে মাথায় রাখলে দেখ এটার ক্ষেত্রে দেখে নে, যতক্ষণ পর্যন্ত না তারা সারফেসেতে এসছে ততক্ষণ দেখ ভিটা কি আছে কনস্ট্যান্ট আছে। তাহলে দেখ এই জিনিস এখানের এই জিনিস কনস্ট্যান্ট।
সারফেসের বাইরে কি আছে, প্রপোর্শনাল টু 1/r, মানে দেখ এই দিকটাতেও আছে কি প্রপোর্শনাল টু 1/x, মানে এখানটাতে কি আকার মতো এই দিকের পার্টটা, এটা হচ্ছে আয়তকার সমপরাবৃত্তের মতো, মানে এই দিকের এই যে পোর্শনটা এখান থেকে এখানটা এটা কার মতো, আয়তকার সমপরাবৃত্তের মতো। ওকে, তাহলে এইটুকুনি জিনিসকে তোরা আরামসে দেখে নিতে পারবি। গেল। এরপরেতে আমরা চলে যাব হচ্ছে কিসে না, তার পরের পার্টেতে কোন কোন কোয়েশ্চেনগুলোকে তোরা এখান থেকে করছিস দেখ। তোদের সেমিস্টার এক্সামের জন্য এখান থেকে দুটো কোয়েশ্চেন করবি, আমি সেটাও তোদের জন্য মার্ক করে দিই। কোন কোন কোয়েশ্চেন করছিস দেখ, একের দাগের কোয়েশ্চেনটাকে তোরা রেডি করবি। ওকে, সেটা সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট। আর তোরা রেডি করবি হচ্ছে তিনের দাগের কোয়েশ্চেনটাকে রেডি করবি, এটাও এইচএসে পড়া কোয়েশ্চেন, এটাও কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক মিনিট, ওকে, তাহলে আমাদের তিনের দাগেরটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোরা কিন্তু এটাকেও রেডি করে ফেলিস। গেল। এবারেতে আমরা চলে যাব হচ্ছে পরের পাতাতে কি কি বলেছে আমাদের এখানে বইয়ে কি কি পয়েন্ট দিয়েছে আমরা একটু দেখে নেব। ওকে, তো দেখবো, দেখ এই জায়গাটাতে আমাদের কিসের কথা বলা আছে, সরি পরিচ্ছদ সংক্রান্ত কোয়েশ্চেনেতে কি কি কথা বলেছে আমরা একটু দেখে নেব ঝটপট। দেখ কি কি বলেছে, দেখ প্রথম কথা দেখ কি বলেছে, দেখ কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা দিয়ে দেওয়া আছে E = 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখানেতে বলে দেওয়া আছে কি, এখানেতে যদি তোর এ একটি ধনাত্মক সংখ্যা হয় দিয়ে বলেছে এবং মূল বিন্দুতে তড়িৎ বিভব 0, তাহলে সেন্টার পয়েন্টে তড়িৎ বিভব 0, তাহলেতে কোন পয়েন্টেতে আমাদের কারেক্ট হবে সেটা আমাকে বোঝাতে বলেছে। ওকে, তো সেই পার্টটাকে দেখবো, সেটাকে দেখার জন্য আমাদের কীরকমভাবে দেখছি দেখতো। আমরা শিখেছি কিসের ফর্মুলা না, তড়িৎ বিভবের ফর্মুলা শিখেছি, মানে একের দাগেরটাকে আমি দেখছি। দেখ আমরা সবাই শিখেছি কি দেখতো, E = কত হয় না তোর -dv/dx, বা তোরা সেটাকে তোরা লিখে রাখ কতখানি, মাইনাসের কথা ছেড়ে দিয়ে সেটাকে লিখে রাখ হচ্ছে dv/dr। ওকে, মাইনাস যটাই দরকার পড়বে আমি নিয়ে নিচ্ছি। তাহলে v = আমার কত চলে আসছে দেখতো না, সিম্পল কথা ইন্টিগ্রেশন অফ E × dr। তাই না, এটুকুনি কথা তোরা নিশ্চয়ই করতে পারছিস। এক মিনিট, লেখাটা ছোট হয়ে যাচ্ছে, একটুখানি ওয়েট কর। রাইট, তাহলে দেখ একের দাগেরটাকে নিয়ে যেটা ডিসকাশন করছিলাম কি কি চলে এলো দেখ, ভি ইকুয়াল টু লিখছি কত, ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিআর। তাহলে দেখ ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিআর তো ঠিক আছে, তাহলে আমি এবারে তো করবো কি, ওই ই এর ভ্যালুটাকে এখানটা থেকে রিপ্লেস করে দিই। ওকে, ই এর ভ্যালুটা এখান থেকে রিপ্লেস করলে কত আসছে দেখ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ওকে, তাহলে সেটাকে আমি লিখছি কীরকমভাবে দেখ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ওকে, সেটাকে আমি এখানটাতে লিখছি কি ডিআর। ডিআরটা আমাদের কি আসবে, আই এর সমাতে হয়ে যাবে কি এক্স, জে এর সমাতে হয়ে যাবে কি ওয়াই, কে এর সমাতে হয়ে যাবে কি জেড, মানে সেটাকে আমি তিনটে পার্টে ভেঙে লিখতে পারবো কি দেখতো, 2 × dx। ওকে, প্লাস এখানটাতে আমি লিখবো কতখানি দেখতো, 3 × dy, প্লাস আমি সেখানটা থেকে লিখবো কতখানি দেখতো, 4 × dz। ওকে, তাহলে এখান থেকে আমরা সেটা সিম্পলিফিকেশান করলে কতখানি পেয়ে যাচ্ছি দেখ, 2x প্লাস 3y প্লাস পাচ্ছি কতখানি দেখতো, 4z। রাইট,
এবারেতে আমাদেরকে এখান থেকে দেখতে বলা হয়েছে কি যে কোথায় তড়িৎ বিভব ঋণাত্মক হবে আর কোথায় তড়িৎ বিভব ধনাত্মক হবে। এবারে তোরা একটা জিনিস লক্ষ্য কর, এখানটা থেকে আমি একটা মাইনাস টার্মকে কিন্তু নেগলেক্ট করেছি, তাহলে সেই মাইনাস টার্মটাকে তোরা বসিয়ে দে এখানটাতে বসিয়ে দে মাইনাস টার্মটা। ওকে, যদি মাইনাস টার্মটা বসিয়ে দিস প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে আলোচনা কর। কোনটাকে নিয়ে আলোচনা করবি? ধর 1 নম্বরেরটা পয়েন্টটা দেওয়া আছে কত, a, a, তাহলে x এর জায়গাতে আমরা বসিয়ে দেবো কতখানি, a বসিয়ে দেবো। তাহলে দেখ v এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছে মাইনাস, আমরা পাচ্ছি দেখ তো 2a প্লাস 3a প্লাস কত পাচ্ছি 4a, মানে কত পাচ্ছি 3 4 7 2 9, মানে আমরা পেয়ে গেলাম কত মাইনাস 9a। তাহলে দেখতে পাচ্ছি কি দেখ এই বিন্দুটাতে তড়িৎ বিভব ঋণাত্মক, এটা কারেক্ট। তারপরে তো বলা আছে কি তড়িৎ বিভব এতে ধনাত্মক হয়, ধনাত্মক তো নয়, আমরা তো পাচ্ছি কতখানি নেগেটিভ, তাহলে এই অপশানটা নিশ্চয়ই রং আছে। 3 এর দাগেরটা দেখ মাইনাস এ, তাহলে এ এর ভ্যালু 3টেতেই আছে কতখানি মাইনাস, তাহলে এ এর ভ্যালু 3টেতে মাইনাস হলে আমি তাহলে এবারেতে কোনটাকে চেক করছি, 3 এর দাগেরটা চেক করছি, অটোমেটিক্যালি 2টা তো রং পেয়ে গেছি। তাহলে 3 এর দাগেরটা কী চেক করছি, দেখ ভি ইকুয়াল টু মাইনাস, দেখ সবগুলোই মাইনাস আছে, তাহলে -2a -3a -4a, তাহলে সেখান থেকে সমস্তগুলোকে মিলিয়ে নিলে কত পেয়ে যাব +9a। তাহলে এটা দেখছি কি এখানে তো এই বিন্দুতে তড়িৎ বিভব ধনাত্মক বলে লেখা আছে, তাহলে এটাও আমাদের কি পেয়ে যাব, এটাও কারেক্ট অপশান পেয়ে যাব। তাহলে দেখ এরটাও কারেক্ট, সি এরটাও কারেক্ট, তাহলে সঠিক কারেক্ট কোনটা পেয়ে গেলাম, নিশ্চয়ই বুঝতে পারছি এখান থেকে সঠিক কারেক্ট কোনটা এসে যাবে, অপশান ডি। ওকে, তাহলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোরা প্রত্যেকে এটাকে দেখে নিবি। এরপরে তো চলে যাব কোনটায় না, দেখ 2 এর দাগের কোয়েশ্চেনটা। 2 এর দাগের কোয়েশ্চেনটাতে কি বলেছে দেখ, R1 এবং R2 ব্যাসার্ধের দুটি পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সমান হলে গোলক দুটির পৃষ্ঠে বিভবের অনুপাত কত আসবে। ওকে, তাহলে সেই পার্টটাকে আমরা দেখব। দেখ কোয়েশ্চেনে কি বলেছে, দুটো পরিবাহীর গোলকের তলমাত্রিক ঘনত্ব সমান কিন্তু তাদের ব্যাসার্ধ কিন্তু ডিফারেন্ট আছে, তাহলে ব্যাসার্ধ ডিফারেন্ট কিন্তু তলমাত্রিক ঘনত্ব সমান, মানে আমাদের এখান থেকে 2 এর দাগেরটাকে করার সময় অ্যাপ্রোচ কিরমভাবে করছি দেখতো, দেখ বলছে কি ব্যাসার্ধ সমান কিন্তু তলমাত্রিক ঘনত্ব ডিফারেন্ট, এই তলমাত্রিক ঘনত্ব সেম কিন্তু ব্যাসার্ধ সমান, তার মানে আমরা এখান থেকে বলবো কি দুটোর ক্ষেত্রেই যে তলমাত্রিক ঘনত্ব সেই দুটো হচ্ছে সমান। এবার তলমাত্রিক ঘনত্ব মানে আমরা সবাই কি শিখেছি দেখ, চার্জ বাই আমরা শিখেছি কত সারফেস এরিয়া, তাহলে কত লিখবো 4πr1² ইকুয়াল টু এখানটা থেকে লিখবো কত Q2 ডিভাইডেড বাই 4πr2², তাহলে দুদিক থেকে 4π কেটে গেলে আমরা সেখান থেকে করতে পারতাম কি দুটোতে যে চার্জের অনুপাত তার ভ্যালুটা কত পেয়ে যেতাম দেখ না, r1² ডিভাইডেড বাই r2²। ওকে, তাহলে সেখান থেকে এবার কোয়েশ্চেনটাতে তাকা কি বলছে দেখ তো, দেখ না এখান থেকে কি বলছে, দুটো পৃষ্ঠে চার্জের অনুপাত পেয়ে গেলাম, হয়ে গেল কতখানি না r1। এবার কোয়েশ্চেনে কি চেয়েছে দুটো পৃষ্ঠে বিভবের অনুপাত কত। ওকে, তাহলে চার্জের অনুপাত তো পেয়ে গেলাম r1² বাই r2², কিন্তু আমাদের এখান থেকে বের করতে বলেছে কি যে বিভবের অনুপাত কত আসবে। ওকে, তাহলে দেখ বিভবের অনুপাত মানে আমাদের কি করতে হবে ভি, তাই তো, তাহলে ভি এর কনসেপ্ট আমাদের কি বলছে দেখ তো, ভি দুটোর অনুপাত v1 বাই v2, রাইট, v1 বাই v2 মানে কত আসছে দেখ, এটার আসছে দেখ k/q1 বাই r1, আর এটার আসছে কত k/q2 বাই r2, মানে ঘুরে গিয়ে আসবে কত r2 বাই k ইন্টু q2, কে কেটে গেল, q1 বাই q2 মানে কত আছে r1² ডিভাইডেড বাই r2², তাহলে সেটাকে তোরা বসা r1² ডিভাইডেড বাই r2² ইন্টু কত আছে দেখ r2 বাই r1, তাহলে একটা করে টার্ম কেটে গেলে এখান থেকে পয়েন্টটা কত চলে আসতো r1 বাই r2। ওকে, তাহলে বিভবের অনুপাত বা পোটেনশিয়ালের অনুপাত সেটা আমরা পেয়ে যেতাম কত, দেখ এই এর দাগের ঘটনাটা। ওকে, তোরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস এই যে এর দাগেতে কত অপশান আছে r1 বাই r2। এবারেতে বলে দিয়েছে কি দেখ 3 এর দাগেরটাতে সুষমভাবে আহিত একটি r ব্যাসার্ধের গোলকের কেন্দ্র থেকে
এক্স দূরত্বে বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান। আমরা তো এটা সহজ শিখেছি, কি শিখেছি না, কে কিউ বাই এক্স মানে কি 1/x এর সাথে সমানুপাতিক, মানে এটা অটোমেটিক্যালি কি আসছে, বি এর দাগেরটা কারেক্ট আসছে। ওকে, তাহলে এইরকমভাবে এই তিনটে এমসিকিউকে আমাদের দেখে নেব। তিনটে এমসিকিউই কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটাকে আমাদের ক্ষেত্রে করা কোনো অসুবিধা নয়, আমরা যতখানি জিনিস পড়ে নিয়েছি। ওকে, এবারে দেখ দুটো চার্জ থাকলে আমাদের পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত শিখে নিয়েছি, দেখ আমরা শিখে নিয়েছি কতখানি, দেখ তো Q1 Q2/R, তাই না, কে Q1 Q2/R পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা তো শিখেছি। একটা চার্জ ছিল ইনফাইনাইট থেকে এখানে আর দূরত্বে কোনো একটা চার্জকে নিয়ে আসতে গেলে কতখানি ওয়ার্ক ডান করতে হতো, সেটার ফর্মুলা আমরা কত শিখেছি, কে Q1 Q2/R। আর এখানটাতে বলে দিয়েছি কি, সেটাই তো আমাদের ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জির উপরে স্টোর থাকে, তাই স্টোরড পোটেনশিয়াল এনার্জি কতখানি হয়, দেখ লেখা আছে কত, কে Q1 Q2/R 1/4πε0 লেখা আছে, সেটা বেসিক্যালি কি কে, তাহলে এখান থেকে ফর্মুলাটা সেম, ওই আগের টপিকটাই করবি, এখান থেকে অ্যান্সার বলে দিবি কতখানি, কে Q1 Q2/R। এবারেতে আধান সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তিটা কীরকম হয় সেই পার্টটাকে আমরা শিখে নেব। ওকে, চল তাহলে ওই পার্টটাকে আমরা একবার শিখে নিই। তাহলে চল আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব বলছিলাম, যে এই টপিকটা আধান সংস্থায় তড়িৎ স্থিতিশক্তি, আধান সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি, এটা কনসেপ্টটা কীরকমভাবে ডেভেলপ করা হয়েছে দেখ, আমি পরের পাতাতে নিয়ে গিয়ে তোদের সাথে ডিসকাশন করে দিই। দেখ যদি দুটো চার্জ থাকতো, দুটো চার্জ থাকলে আমরা সেখান থেকে কী শিখিয়েছি দিয়েছি না, দুটো চার্জ থাকলে আমাদের পোটেনশিয়াল হয় কত, কে Q1 Q2/R। এখন যদি দুটোর থেকে বেশি চার্জ থাকে তখন কি ঘটনা করতে চলেছে, তো তখন কি ঘটনা করতে চলেছে সেটার জন্যই হচ্ছে কি আমাদের এই টপিকটা, এবং সেই টপিকটার নামটা কি বলে দেওয়া আছে, দেখ টপিকটার নামটা বলে দেওয়া আছে যে আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি, বা বলা আছে কি দেখ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম অফ চার্জ। ওকে, তাহলে সেটাকে আমি পরের পাতায় নিয়ে নিই, দেখ হেডিং নিয়ে নে, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ফর সিস্টেম অফ চার্জ। ওকে, লেখ পোটেনশিয়াল এনার্জি কার জন্যে না, ফর সিস্টেম অফ চার্জ। রাইট, কথা কি বলছে দেখ, দুটোর থেকে বেশি চার্জ থাকতে হবে, ধরে নে আমাদের এখান থেকে তিনটে চার্জ আছে, আমি এখান থেকে কার কথা বলছি, ফর 3 চার্জ সিস্টেম। তিনটে চার্জ কে কোথায় আছে দেখ, এরকমভাবে নিয়ে নে, এই এখানটাতে একটা চার্জ আছে, এখানে আরও একটা চার্জ আছে, এখানেতে আরও একটা চার্জ আছে। ওকে, তাদের মাঝের ডিস্টেন্সগুলোকে নিয়ে নে, এটা একটা ডিস্টেন্স, এই আরও একটা ডিস্টেন্স, এই আরও একটা ডিস্টেন্স। ওকে, নাম নিয়ে নে Q1, নাম নিয়ে নে Q2, নাম নিয়ে নে Q3। ওকে, দূরত্ব 1 আর 2 এর মধ্যে দূরত্ব, নাম নে হচ্ছে R1 2। রাইট, 1 আর 3 এর মধ্যে দূরত্ব, নাম নিয়ে নে কতখানি, R1 3। ওকে, 2 আর 3 এর মধ্যে দূরত্ব, নাম নিয়ে নে R2 3। ওকে, তাহলে দেখ এটার জন্য আমাদের বের করতে হবে কাকে না, পোটেনশিয়াল এনার্জিকে। তাহলে দেখ প্রথমে আমরা যে কোনো দুটোর জন্য নিয়ে বের করব, কার কার জন্য নিয়ে বের করি, দেখ প্রথমেতে বের করা হচ্ছে যে তোর 1 আর 2 এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি, তাহলে সেটাকে তোরা বলবি কি দেখ, তো পোটেনশিয়াল এনার্জি বিটুইন 1 অ্যান্ড 2, সেটা আসছে কত, ফর্মুলা কি বলছে দেখ, কে Q1 Q2 ডিভাইডেড বাই কত আসবে তাদের মাঝের ডিস্টেন্স, অর্থাৎ সেটাকে লিখবো কতখানি, R12। ওকে, তারপরে কি আসছে দেখতো, পোটেনশিয়াল এনার্জি বিটুইন 1 3, তাহলে 1 2 এর পরে আমি কোথায় যাচ্ছি, 1 3, তাহলে 1 দেওয়া সব কম্বিনেশন শেষ, তাহলে সেখানটাতে আমি পেয়ে গেলাম কতখানি দেখতো, কে Q1 Q3 বাই আমি পেয়ে যাচ্ছি কতখানি দেখতো, R13। ওকে, এরপরে দেখ 1 এর সাথে 2 এর 1 এর সাথে 3 এর মিলে গেছে, তাহলে আর পরে রয়েছে কি দেখ 2 আর 3, তাহলে 2 আর 3 এর মিলিত এনার্জিটা কতখানি আসছে দেখ, সেটাকে তোরা লিখছিস কতখানি, U23, তার ভ্যালুটা কত চলে আসবে দেখতো, কে Q2 Q3 ডিভাইডেড বাই তোরা পাচ্ছিস দেখ R23। পোটেনশিয়াল প্রত্যেকটাতে কি হয়, মাইনাস হয়, মাইনাস দিয়ে দিলি। আর কি পোটেনশিয়াল এনার্জি স্কেলার কোয়ান্টিটি, তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি বা নেট পোটেনশিয়াল এনার্জি কি আসবে, এই তিনটেরই আমাদের জাস্ট অ্যালজেব্রিক সামেশন আসবে, তাই লিখছি কত, U1 2 U1 3
প্লাস কত লিখে দিচ্ছি ইউ 2 3। তাহলে সেটার ক্ষেত্রে তোরা মাইনাস কমন নিয়ে নিলে তোরা পেয়ে যেতিস কত, দেখতো কে কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই আর 1 2 প্লাস কত পেতিস, দেখতো কে কিউ 1 কিউ 3 ডিভাইডেড বাই তোরা পেয়ে যেতিস কত, দেখ আর 1 3 প্লাস তোরা কত পেতিস, দেখতো কে কিউ 2 কিউ 3 ডিভাইডেড বাই তোরা পেয়ে যেতিস হচ্ছে কতখানি, দেখ আর 2 3। ওকে, তাহলে এই ঘটনাটা পেয়ে গেলি। তাহলে দেখ তিনটে চার্জ ছিল, তার জন্য এখানেতে কতগুলো কম্বিনেশান পেয়েছি, দেখ একটা দুটো তিনটে। এবারেতে প্রশ্ন আসছে কটা চার্জ হলে কতগুলো কম্বিনেশান হবে, সেটাকে আমাদেরকে একটুখানি ক্লিয়ার করতে হবে। তো সেটার জন্য আমরা বলবো কি, দেখ নাম্বার অফ কম্বিনেশান সেটা আসছে কি, দেখতো না সেটা আসছে তোর NC2। ওকে, তাহলে নাম্বার অফ কম্বিনেশান কতখানি আসবে সেটাকে তোরা শিখে নিচ্ছিস কোন ফর্মুলা দিয়ে, দেখ NC2। তাহলে দেখ NC2 তোরা নিশ্চয়ই পারমুটেশন কম্বিনেশন শিখেছিস, তো সেই NC2 এর ভ্যালু কত আছে তোরা জানিস, সেটাকে লেখা হয় কীরকমভাবে n ইন্টু n-1/2। তাহলে দেখ যদি তোদের n = 3 হয়েছিল তোরা বসাচ্ছিলিস কতখানি, n = 3 হলে তোরা পেতিস কত, দেখ n ইন্টু n-1/2, তাহলে সেখান থেকে তোরা পেতিস কত 3। তাই দেখ এখানটাতে আমরা পেয়েছি কত, নাম্বার অফ কম্বিনেশান পেয়েছি তিনটে। যদি এরকম হতো দেখ n = 4, n = 4 হলে তোরা কতখানি পেতিস, n ইন্টু n-1/2, মানে সেখান থেকে তোরা পেতিস কতখানি, নাম্বার অফ কম্বিনেশান পেতিস 6টা। তাহলে এরকমভাবে কোন জিনিসের ক্ষেত্রে কতগুলো কম্বিনেশান পেতিস সেটা তোদের দেখে নিতে হবে, এবং তার জন্য তোদেরকে পোটেনশিয়াল এনার্জিটাকে এইভাবে বের করে দিতে হবে। ওকে, এবারেতে আসছে কি, দেখ তোদের আহিত অপরিবাহী গোলকের স্থিতিশক্তি। ওকে, এই জিনিসটাকে আমরা দেখে নেব, বা যেটাকে আমাদের তোর বলা হয়েছে কি, দেখতো সেলফ এনার্জি। ওকে, তো দেখ আমাদের এখান থেকে টপিকটা, এটা কিন্তু একটুখানি বেশ কঠিন টপিক, খুব ঠান্ডা মাথায় দেখবি, না হলে কিন্তু এটার কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে না। ওকে, আগেই বলে রাখি টপিকের নাম কি বলছে, দেখ আহিত অপরিবাহী গোলকের স্থিতিশক্তি। তো সেটাকে আমরা দেখব। পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জড নন কন্ডাক্টিং স্ফিয়ার। দেখ কিসের কথা বলছি, দেখ দেখ আমাদের এখানটা থেকে এই নন কন্ডাক্টিং স্ফিয়ারটা আছে, নিয়ে নে। আচ্ছা, এখান থেকে তোদের মাথায় রাখতে হবে কীরকম, দেখ আমাদের তো এই নন কন্ডাক্টিং স্ফিয়ার আছে, আমি বাইরে থেকে একটা চার্জ দিলাম, চার্জটা প্রথমে কোথায় গেল, সেন্টারটাতে, তারপরে আবার চার্জ দিলাম, চারটা কি আসবে, এর চারপাশে বলয়ের মতন রয়ে যাবে, মানে এরকম একটা স্ফিয়ার হিসাবে পড়বে। তারপরে আবার একটু চার্জ দিলাম, সেটা কি করবে, তার পরেরটাকে কভার করবে। আরও একটু চার্জ দিলাম, সেটা কি করবে, তার পরেরটাকে কভার করবে। আরও একটু চার্জ দিলাম, সে কী করবে, এরকম বড় করে কভার করবে। তাহলে দেখতে পাচ্ছিস চার্জ দিলে প্রথমে সে সেন্টারে যাবে, তারপরে তার চারপাশে, তারপরে চারপাশে, তারপরে তার চারপাশে, এরকম এরকম করে 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 সে বড় হতে থাকবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, কিছুটা এক্সট্রা ওয়ার্ক ডান করতে হবে। তার কারণ কি, সামান্য একটু চার্জ দিলে চার্জটা এখানে চলে গেছে। এবারে তুই বাকি চার্জটাকে যখন তুই চারপাশে ঢালতে যাচ্ছিস, তখন কি তোকে এই চার্জটা তো কিছু ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, তার বাধা অতিক্রম করে গিয়ে কভার করতে হচ্ছে। সেটার জন্যই যে ওয়ার্ক ডানটা করতে হয়, সেটাই এর ভেতরেতে কী থাকে না, স্থিতিশক্তি রূপে স্টোর থাকে। তো সেই কথাটাকে আমাদেরকে দেখে নিতে হবে। ওকে, তাহলে এটাকে ধরার জন্য কীরকমভাবে আমরা ধরছি, দেখ ধরে নে আমাদের হচ্ছিল কি, তোর এই হচ্ছিল তোর বড় স্ফিয়ারটা ছিল। ওকে, এটার মধ্যে আমাদের টোটাল যে চার্জটা কিউ চায়, কোনো একটা তাৎক্ষণিক সময়তে আমরা বলছি কি, দেখতো আমাদের যে স্ফিয়ারটা আছে সেই স্ফিয়ারটার মধ্যে চার্জ স্টোর হয়েছে কতখানি, মনে কর এই আর ডিস্টেন্স অবধি চার্জ স্টোর হয়েছে। ওকে, এতখানি ডিস্টেন্স অবধি আমাদের মনে কর হয়েছে কি পুরো চার্জটা স্টোর আছে, বাকিটাতে চার্জ নেই, আমরা বাইরের দিক থেকে চার্জ দেব। ওকে, তাহলে এই স্মলার ডিস্টেন্স অবধি চার্জ কতটা স্টোর হয়ে আছে, ধরে নিন না সেখানটাতে চার্জ আছে কতখানি কিউ, তাহলে সেটাকে তোরা বলতে পারবি কত, চার্জ ডেন্সিটি ইন্টু ভলিউম।
ওকে, কেননা স্ফিয়ার মানে স্ফেরিক্যাল চার্জ, তাহলে সেখান থেকে কি থাকবে, ভলিউম চার্জ ডেনসিটি থাকবে, তাই এটাতে লিখে দিয়েছিস কতখানি, এতটা। এই চার্জটুকু কোথায় আছে, এটার মধ্যে স্টোর আছে। এবারে দেখ আমি করছি কি, বাইরের দিক থেকে আরও কিছুটা চার্জ দিলাম, দিলে কী করবে, এই পুরো চারিদিকটাতে বলয়ের আকৃতি নিয়ে সে কী করবে, আমাদের বলয় বলবো না, পুরোপুরি একটা ফাঁপা গোলকের আকৃতি নিয়ে ওটাকে সে কভার করবে। তাহলে বাইরের দিক থেকে আমি যে চার্জটা দিলাম সেটা কি করছে, এর চারপাশে একদম এরকম করে এসে ছড়িয়ে পড়ছে। ওকে, দেখ আর ছিল, আমি তাই ধরছি এখান থেকে সে যতখানি এরিয়া নিয়ে এসে পুরোপুরি ছড়িয়ে পড়লো সেটা হলো কতখানি টিয়া, তাই তো। তাহলে যে ভলিউমটাতে সে ছড়িয়ে পড়লো নিউ চার্জটা, নিউ চার্জ আমি যেটা বললাম ডিকিউ ডিস্ট্রিবিউটেড, কার ওপর ডিস্ট্রিবিউট হলো, ওভার দ্য স্মল ভলিউম। এবারে তো দেখ ওই যে স্মল ভলিউমটার ওপরে তো সে ডিস্ট্রিবিউট হলো, ওই যে ভলিউমটা, সেই ভলিউমটা কতখানি, ডিভি। দেখ আমাদের এই পুরো স্ফিয়ারটার সারফেস এরিয়া কত ছিল, ওই আর ডিস্টেন্স দূরে সেটা ছিল দেখ 4πr², সেখানে তো দূরে দৈর্ঘ্য মানে চওড়া কতখানি নিলাম ডিআর, তাহলে ওটার ছোট্ট ভলিউম চলে গেল কতখানি, ডিভি। এবারে ওইটুকুনের মধ্যে আমাদের কি স্টোর হবে, ডিকিউ স্টোর হবে, আমরা তো জানি কতখানি আছে, তার চার্জ ডেন্সিটি কত আছে, রো ইন্টু ডিভি, রোটা তো কনস্ট্যান্ট, তাহলে সেটাই কত চলে আসছে, রো ইন্টু তোর পাচ্ছিস কত দেখ 4πr² ইন্টু ডিআর। তাহলে দেখ আগে থেকে চার্জ ছিল এটা, এখন এই এক্সট্রা চার্জটাকে নিয়ে আসছিস, তাহলে এই এক্সট্রা চার্জটাকে তুই যখন নিয়ে আসছিস তখন কি আসবে, একটা তোর পোটেন্সিয়াল এনার্জি থাকবে, বা কিছুটা তোকে এক্সট্রা ওয়ার্ক টান করতে হবে। তো সেই পোটেন্সিয়াল এনার্জি কত, দেখ সেন্টার থেকে এটার ডিস্টেন্স আছে আর, তাহলে আর ডিস্টেন্সে তারা থাকা দুটো দুষ্টর মধ্যে বস্তুর মধ্যে পোটেন্সিয়াল এনার্জি কত হয়, Q1Q2/r, তাই না। তাহলে আর ডিস্টেন্সে থাকা দুটো বস্তুর মধ্যে পোটেন্সিয়াল এনার্জি কত হবে, Q1Q2/r। তাহলে দেখ কী কী কথা বলছি, দেখ আগে একটা ছোট্ট গোলক আছে, সেই গোলকটার ওপরে চার্জ আছে, কতখানি চার্জ আছে, এই অ্যামাউন্টের চার্জ আছে। বাইরের দিক থেকে যে চার্জটা দিলাম সেটা গোলকটার ওপর পুরোপুরি এরকম একটা ফাঁপা গোলকের মতো এসে স্টোর হলো, যে চার্জটা স্টোর হলো সেটার যে ভলিউমটা স্টোর হয়েছিল সেটা হয়েছিল কত, 4πr², তাহলে যে চার্জটা স্টোর হলো তার মান কত থাকবে, রো ইন্টু ডিভি, তাই লিখে দিচ্ছি কত, রো ইন্টু 4πr²। ওকে, এটুকুনি কনসেপ্ট আশা করবো সবার কাছে ক্লিয়ার আছে। যদি কারোর অসুবিধা হয় ভিডিওটাকে আবার রিওয়াইন্ড করবি, রিওয়াইন্ড করে শুনবি, দেখবি প্রত্যেকটা পয়েন্ট আমার ক্ষেত্রে ডিসকাশন করা আছে। তাহলে এবারেতে দেখ দুটো বস্তুর মধ্যে পোটেন্সিয়াল এনার্জি কত হয়, দেখ এটা একটা ভিতরটা একটা বস্তু, বাইরের দিকে এই বলয়টা আরও একটা বস্তু, তাহলে এদের মধ্যে পোটেন্সিয়াল এনার্জি কত হয় সেটা আমি লিখবো কীরকমভাবে, দেখ দেখ ছোট্ট পোটেন্সিয়াল এনার্জি দুটোর মধ্যে, ডিইউ, সেটাকে লিখবো কীরকমভাবে, দেখ কে কিউ, কে স্মল কিউ ইন্টু ডি কিউ ডিভাইডেড বাই, আমাদের কতখানি পাবো, দূরত্ব ছিল কতটা, স্মল আর, তাই সেখানটা থেকে স্মল আর লিখে দে। দেখ এখান থেকে লিখে দিচ্ছিস কত, কি স্মল কিউ এর ভ্যালু কত আছে, রো ইন্টু 4/3πr³, তাহলে এখান থেকে লিখে দে রো ইন্টু 4/3πr³, ওকে, ইন্টু ডি কিউব, ওকে, ইন্টু ডি কিউব, ডি কিউবের ভ্যালুটা কত আছে লিখলাম, দেখ রো ইন্টু 4πr², তাহলে এখান থেকে লিখে নে রো ইন্টু 4πr² ইন্টু ডিআর, ডিভাইডেড বাই কতখানি ছিল, ডিভাইডেড বাই ছিল হচ্ছে স্মল আর, তাহলে স্মল আর এখান থেকে কাটলে কি থাকবে, ওপরটাতে একটা r² হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কাটাকাটির পরে ওপর থেকে কতখানি ঘটনা পাচ্ছি দেখতো, কি থাক রো ইন্টু রো মানে কত পাচ্ছি দেখতো, রো স্কোয়ার, 4/3 ইন্টু 4/3 ইন্টু 4π মানে কত পাচ্ছি, 16π/3, তাহলে এটাতে লিখে দে কত পাচ্ছি, 16π/3, ওকে, 16π², এখানেও পাই আছে এখানেও পাই আছে, তাহলে এখানে পেলাম কত, 16π²। আর কিউব আর আরেকটা কথা আছে, দেখ এখান থেকে একটা আর গিয়ে কাটছে, তাহলে এটা কত আছে, r², এখানটার r² মানে কত পাচ্ছিস, r⁴, রাইট, ইন্টু তুই পাচ্ছিস কত, দেখ ডিআর। ওকে, তাহলে পুরো পোটেন্সিয়াল এনার্জি মানে জিরো থেকে যদি তোর ক্যাপিটাল আর অবধি চায়, সেখান থেকে পেতে গেলে তোকে কী করতে হবে, এটার পুরোটার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কে কে বাইরে চলে আসছে, দেখ কে রো স্কোয়ার 16π²/3 পুরোটা বাইরে চলে আসছে, কারণ এটা পুরোটাই কনস্ট্যান্ট, কে রো স্কোয়ার ইন্টু
16 পাই স্কোয়ার বাই 3 হলো। এটুকুনি কথা বাইরে চলে এলো। এবারেতে আমাদের এখান থেকে কি কি চলে আসছে দেখ। দেখ ভেতরটাতে পাচ্ছিস কতখানি, দেখ ইন্টিগ্রেশন অফ r⁴ ইন্টু টিআর। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত আসছে, r⁵/5। ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে দিবি কোথায়, 0 থেকে ক্যাপিটাল আর অবধি যাচ্ছে, তাহলে ওই দিকটাতে বসিয়ে দিবি কতখানি, r⁵/5। তাহলে সেই কথাটাকে লেখালে তোরা এখান থেকে পাচ্ছিস কীরকম ভাবে, দেখ দেখ কি যেমন ছিল থাক, ওকে। এখান থেকে রইল কি, দেখ 3 থাক, এখানটাতে পাচ্ছিস কি রো স্কোয়ার, এখানটাতে পাচ্ছিস কত, দেখ 16 পাই স্কোয়ার ইন্টু এখানটা থেকে পেয়ে গেলি তাহলে কতখানি, দেখ r⁵/5। ওকে, তাহলে এই কথাটা চলে গেল। এবারেতে আমি কিসের কথা বলতে পারবো, দেখ কিউ এর কথা। কিউ কীরকমভাবে ডেভেলপ হয়েছে বা কিউকে কীরকমভাবে বলছিস। দেখ আমি যদি বলি কি পুরো স্ফিয়ারটার মধ্যে চার্জ কতটা আছে, পুরো স্ফিয়ারের মধ্যে চার্জটা লেখার জন্য আমি লিখছি কতখানি, দেখতো এখানটাতে লিখছিস, ওকে। সেটাতে বলছি কত, দেখতো চার্জ ডেন্সিটি ইন্টু পুরো স্ফিয়ারটার ভলিউম কতখানি আছে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, ওকে। তাহলে আমি যদি এখান থেকে কিউ স্কোয়ার করি তাহলে কত পাবো, দেখতো রো স্কোয়ার ইন্টু 16 পাই স্কোয়ার বাই এখানটা থেকে পাচ্ছি কতখানি, দেখতো 9 ইন্টু এখানটা থেকে পাচ্ছি কতখানি, দেখতো r⁶, ওকে। তাহলে আমি এটাকে কি এরকমভাবে লিখতে পারবো না, এটাকে আমি লিখতে পারবো, দেখ রো স্কোয়ার ইন্টু 16 পাই স্কোয়ার ইন্টু এখানটা থেকে লিখছি কত, দেখ r⁵, ওকে, ডিভাইডেড বাই আমি এটাকে রাখছি কতখানি 3 ইন্টু এটাকে লিখছি কতটা, দেখতো r/3, ওকে। তাহলে কিউ স্কোয়ার বাই এই কোয়ান্টিটিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, r/3, তাই না। মানে আমি বেসিক্যালি পাচ্ছি কত, দেখ কিউ স্কোয়ার বাই r/3, সেই কোয়ান্টিটিটার ভ্যালু কত এখানে পেয়ে যাচ্ছি, এইটা। তাহলে দেখ সেই কথাটা কিউ স্কোয়ার বাই r/3 সেটা মানে হচ্ছে এই কোয়ান্টিটিটা, ওকে। সেই কোয়ান্টিটিটা এখানেতে কোথায় বসানো আছে, দেখ না তোর রো স্কোয়ার 16 পাই স্কোয়ার ইন্টু এখানটাতে কত আছে r⁵/3, তাহলে তার বদলেতে তুই কতখানি লিখে দিবি কিউ স্কোয়ার বাই r/3, তাহলে সেটাকে তুই লিখে দেন এখানটাতে কত আসছে, দেখ কি ইন্টু কিউ স্কোয়ার, নিচে যেমন ছিল 5 থাক, সেটার নিচে কতখানি আসছিল তোর কিউ স্কোয়ার বাই r/3, তোর কিউ স্কোয়ার বাই r/3, তাহলে নিচে চলে যাচ্ছে কতখানি আর, ওপরটাতে চলে যাচ্ছে কতখানি 3, তাহলে সেখান থেকে তোরা পেয়ে গেলি কত, দেখ 3/5 ইন্টু কে কিউ স্কোয়ার বাই আর, ওকে। এই যে এনার্জিটা স্টোর থাকছে সেটাই হচ্ছে কি এর মধ্যে থাকা সঞ্চিত স্থিতিশক্তি, যাকে আমরা বলি কি, যাকে আমরা বলি হচ্ছে যে তোর সেলফ এনার্জি, ওকে। খুব সুন্দর টপিক এটা, তোরা এটাকে প্রত্যেকেতে দেখবি, যদি কোনো অসুবিধা হয় আমাকে তোরা জানাবি, আর 2-3 বার ভিডিওটাকে দেখবি, ওকে। একবার দেখে কিন্তু ক্লিয়ার হবে না, আগে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নে, হলো। এরপরেতে তোরা চল হচ্ছে পরেরটাতে। আচ্ছা, এরপরেতে আছে কি, দেখ তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষুব্ধ করতে কৃতকার্য এবং দ্বিমেরু স্থিতিশক্তি। আচ্ছা, এই টপিক আজকে আর করব না, এই টপিকটাকে আমরা পরের দিনেতেই করব, ওকে। পরের দিনে তার খুব বেশি টপিক বাকি নেই, এই চ্যাপ্টারটা শেষ হতে আমরা সেই পরের দিনেতেই এই পার্টটা থেকে এটাকে কমপ্লিট করব। আচ্ছা, এটা কি তোদের এখান থেকে সিমিলার কার সাথে আছে, দেখতো না গোলকের মহাকর্ষীয় স্থিতিশক্তির সাথে ইকুয়াল করা আছে, লেখা আছে কত, দেখতে ইউ ইকুয়াল টু 3/5 gm²/r। তাহলে এটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, যেটাকে তোদের আমি করিয়ে দিলাম, প্রত্যেকে কিন্তু দেখে নিবি ভালো করে, ওকে। দেখ এখানটাতে তোদের যাতে যেন অসুবিধা না হয় আমি সেই জন্য এখানটা থেকে লিখে রাখছি। দেখ এখানটাতে আমাদের কি কি বসালাম, দেখ একবার ভালো করে, আমার কাছে ভাই অন্য কালিও নেই যে তোদেরকে দেখাবো, একবার দেখ এখানটা থেকে আমি করলাম কি, এখান থেকে করলাম হচ্ছে কিউ স্কোয়ার বাই r/3, রাইট। দেখ আমি করলাম কি কিউ স্কোয়ার বাই r/3, ওকে। সেটা ইকুয়াল টু তোর আমি লিখে দিলাম কতখানি, দেখতো রো স্কোয়ার ইন্টু 16 পাই স্কোয়ার ইন্টু r⁵ ডিভাইডেড বাই 3, ওকে।
ওকে, সেটাকে লিখলাম এটা মানেই তোর কতখানি পেয়ে যেতিস, এটা মানেই পেয়ে যেতিস দেখ না 3q²/r। ওকে, সেই পার্টটাকেই আমি এখানটাতে লিখেছি, দেখ এখানটাতে দেখে দিয়েছি কি, দেখ তো ρ² 16π² ইন্টু r⁵/3, সেটার বদলেতে আমি কত বসিয়েছি দেখ 3q²/r, দেখ 3q²/r, এই ঘটনাটাকে বসিয়েছি। তো এটাকে বসাতে আমাদের জাস্ট রিজিক করেছে 3/5 ইন্টু kq²/r। ওকে, এটুকুনি কথাকেই আমি তোদের সাথে আলোচনা করে দিয়েছি। তোরা প্রত্যেকেতে এই ভিডিওটাকে দেখে নিবি এবং অবশ্যই তোরা লাইক শেয়ার করে দিস। দুর্দান্ত কিছু টপিক নিয়ে এই ভিডিওটা আমাদের আলোচনা রইল। তোদের সাথে নেক্সট ভিডিওয়ে দেখা হবে এই আশা রেখে, এবং তোরা ভালো থাকবি এই আশা রেখে আজকের মতো তোদের সাথে বাই বাই। ওকে, চলো।